Today we are going to talk about Unit 8 Environment and Nature, Lesson 1 Water, Water Everywhere. The name of the unit is Environment and Nature. Lesson name is Water, Water Everywhere. In this lesson we are going to talk about mainly the Buriganga River, the dilapidated condition of the Buriganga River. Warm-up exercise 1, warm-up activity. Ask an elderly villager or relative how the river nearby was in his or her youth. অর্থাৎ তুমি তোমার একজন বয়স্ক গ্রামবাসীকে জিজ্ঞেস করো অথবা কোনো আত্মীয়কে জিজ্ঞেস করো কিভাবে তার পার্শ্ববর্তী নদীটা তার যৌবনকালে কেমন ছিল. Then compare the state of the river at present and write down the differences. অর্থাৎ নদীর বর্তমান অবস্থার সাথে তুলনা করো এবং write down the differences অর্থাৎ পার্থক্যগুলো লিখে ফেলো. Make a presentation in a group অর্থাৎ দলে দলে মিলে একটা প্রেজেন্টেশন তৈরি করো. তাহলে এটা হলো তোমাদের হোমওয়ার্ক. এখন আমরা পরের হোমওয়ার্কে যাই, দেখি কি. With a group of friends, make a survey of ponds or water bodies in your locality. অর্থাৎ তোমার এলাকায় যে জলাধারগুলো আছে, ওয়াটার বডি জলাধার আছে বা পুকুর আছে, সেগুলোর একটা সার্ভে তৈরি করো. Then ask an elderly person living in the area. তো এই এলাকায় বসবাসরত একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করো if there were more of them in his younger days. তার আগের সময়, তার যৌবনকালে এরকম আরো বেশি কিছু ছিল কিনা পুকুরগুলো. Imagine the reasons why the water bodies or ponds had been filled. কল্পনা করো কেন এই জলাধারগুলো বা পুকুরগুলোকে পূর্ণ করা হয়েছে, and write them down. সেগুলো লিখে ফেলো. এটা হলো তোমাদের হোমওয়ার্ক. Now let's go to exercise 2. Exercise 2. Now read the 4 lines from Samuel Taylor Coleridge's poem, The Rime of the Ancient Mariner, and answer the questions that follow. তো অর্থাৎ এখানে আমরা স্যামুয়েল টেইলর কলিজের দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার থেকে 4টি লাইন পড়বো. লাইনটি পড়ো এবং এরপরের প্রশ্নগুলোর উত্তর দাও. তো এখানে একটু তোমাদের বলে রাখি, স্যামুয়েল টেইলর কলিজ ইনি একজন বিখ্যাত রোমান্টিক কবি. তার আরেকটা বিখ্যাত কবিতা হলো দ্য রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার. এই এনশিয়েন্ট মেরিনারটা নিয়ে আমি একটা আলাদা ক্লাসে তৈরি করেছি. এই ক্লাসটা তোমরা ইউটিউবের আমার চ্যানেল থেকে দেখবো এবং ডিসক্রিপশন বক্সে আমি এটার লিংক দেবো. তোমরা স্যামুয়েল টেইলর কলিজ সম্পর্কেও জানতে পারবে এবং দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার কবিতার থিম সম্পর্কেও জানতে পারবে. তার কিছু লাইন আমি পড়িয়ে দিচ্ছি. ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, but water everywhere and all the boats did shrink. সকল বোট shrink অর্থাৎ কাঁপতেছে, সংকুচিত হয়ে যাচ্ছিল. water everywhere nor any drop to drink. কিন্তু সবখানে পানি ছিল, তবে খাওয়ার মতো কোনো পানি ছিল না. তাহলে এই কবিতাটা তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে লাগবে এবং সব জায়গায় লাগবে. কবি হলো স্যামুয়েল টেইলর কলিজ আর কবিতার নাম হলো দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার. এখন আমরা মূল টেক্সটে চলে যাই. কোলরিজেস পোয়েম, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে. কোলরিজেস পোয়েম আ ব্যালাড. তাহলে এই কবিতাটা রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার তোমাদের ভার্সিটিতে আসতে পারে. রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার? এটা কোন ধরনের কবিতা? বলবা যে এটা একটা ব্যালাড. ব্যালাড কি? কোলরিজেস পোয়েম এ ব্যালাড narrates the harrowing sea voyage of an old mariner who at one point of his journey did not have any water to drink because of a curse. অর্থাৎ কোলরিজের এই ব্যালাড কবিতাটিতে কবিতায়
কল্লিজের এই ব্যালাড কবিতা দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, এখানে একটা খুবই কষ্টের সি ভয়েস সমুদ্র যাত্রার বর্ণনা আছে একজন বয়স্ক নাবিকের, যিনি তার জীবনের জার্নির কোনো এক মুহূর্তে তার খাওয়ার মতো বা পান করার মতো পানি ছিল না, কারণ তার একটা অভিশাপ জীবনে ছিল। কাস্ট অর নট, কাস্ট অর নট, উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু হাউ ইম্পর্টেন্ট ইট ইজ হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। তো অভিশপ্ত হই আর না হই, আমরা জানি আমাদের জীবনে পানি কি পরিমাণ গুরুত্বপূর্ণ। জলীয় পানযোগ্য, ড্রিঙ্কিং ওয়াটার মিন্স পানীয় জল বা পানযোগ্য পানি। উই ক্যাননট, উই নো উই ক্যাননট সার্ভাইভ উইদাউট ইট। ইনফ্যাক্ট 2/3 অফ আওয়ার বডি ইজ মেড আপ অফ ওয়াটার। তো আমরা জানি আমরা পানি ছাড়া সার্ভাইভ বা টিকে থাকতে পারি না বা বাস করতে পারি না। প্রকৃতপক্ষে আমাদের দেহের 2/3, 3/2 ইজ মেড আপ অফ ওয়াটার, পানি দিয়ে তৈরি। এই তোমাদের এই যে মেড আপ অফ অর্থাৎ গঠিত বা তৈরি, এই ফ্রেজটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে তোমাদের হেল্প করবে। মেড আপ অফ মানে হলো গঠিত। এই বাক্যটা তোমরা অবশ্যই খেয়াল করবে। নট ফর নাথিং ইজ ইট সেড দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। শুধু অকারণেই এটা বলা হয় না যে দি আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন, এই কথাটা অযথাই বলা হয় না। Is there a crisis in our time with regard to access to clean drinking water? So, is there a crisis in our time with regard to access to clean drinking water? পরিষ্কার পানীয় জল পাওয়ার ব্যাপারে আমাদের সময় কি কোনো ক্রাইসিস বা সংকট আছে? The United Nations in a meeting on the eve of the new millennium identified the drinking water problem as one of the challenges for the future. অর্থাৎ জাতিসংঘ এই নতুন মিলেনিয়াম বা নতুন সহস্রাব্দীর 2000 বছর, আমাদের 2K মিলেনিয়াম চলছে, 2000 বছরে সে পূর্বেই তার একটা মিটিং এ পানির সমস্যাকে ভবিষ্যতের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। ড্রিঙ্কিং ওয়াটার বলতে খাওয়ার পানির কথা বলছি। পৃথিবীতে পানি থাকবে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ খাওয়ার পানির সংকট হবে, এটা একটা চিহ্নিত করেছেন 1 নম্বর সমস্যা হিসেবে। বাট we do not need to worry about the problem as ours is a land of rivers and we have plenty of rainfalls. কিন্তু do we need to worry? আমাদের কি কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন আছে? কারণ ours is a land of rivers, আমাদের দেশটা হলো নদীমাতৃক দেশ এবং আমাদের প্রচুর বৃষ্টিপাত হয়। Besides, we have a sea in our backyard too. তাছাড়াও আমাদের পিছনেই একটা সাগর আছে, বে অফ বেঙ্গল বা সাগর আছে, বঙ্গোপসাগর আছে। তো এখানে প্রশ্ন হলো যে আমাদের দেশ হলো নদীমাতৃক দেশ, আমাদের প্রচুর বৃষ্টিপাত, তারপরেও কি আমাদের টেনশনে থাকতে হবে? তাছাড়াও আমাদের পিছনে একটা বঙ্গোপসাগর আছে। তো এখানে বলে দেই, বঙ্গোপসাগরের পানি হলো স্যালাইন বা এটাকে আমরা কি বলি, সল্টি। এই পানি কিন্তু খাওয়া যাবে না। একটা মূল কথা হলো যে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ খাওয়ার মতো পানির সমস্যা পৃথিবীতে ভবিষ্যতে 1 নম্বর সমস্যায় হবে আর কি। এই জন্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। পরের পেজে আমরা চলে যাই, আমরা পরের পেজে যাব, পেজ 94, ইংলিশ ফর টুডে বইয়ের। One of the sources of water in our country are rivers. তো আমাদের দেশের অন্যতম পানির আমাদের দেশের পানির অন্যতম উৎস হলো আমাদের এই নদীগুলো। Rivers are everywhere in our life, literature and culture. But are the rivers in good shape? তো আমাদের দেশের সব জায়গায় আমাদের নদী আছে, যেমন আমাদের জীবনে নদী আছে, লিটারেচার বা সাহিত্যে নদী আছে, ইকোনমি বা অর্থনীতিতে নদী আছে, সংস্কৃতিতে নদী আছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলো কি ভালো অবস্থায় আছে? আনফরচুনেটলি দে আর নট। কিন্তু খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে আমাদের নদীগুলো ভালো অবস্থানে নেই। আ ফিউ আর অলরেডি ডেড, কিছু কিছু নদী অলরেডি মারা গেছে। অ্যান্ড সেভারাল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, আরো কয়েকটা নদী মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে, অর্থাৎ তারাও মারা যাবে এমনই একটা অবস্থা। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার।
বুড়িগঙ্গা নদীটি একটা ডাইং নদী বা মুমূর্ষু নদীর একটা উদাহরণ। মুমূর্ষু বলতে সে মারা যাবে এমন অবস্থা। A report published in the Daily Sun describes what happened to the river Buriganga and why. ডেইলি সান পত্রিকায় প্রকাশিত একটা রিপোর্ট বর্ণনা করেছে এই বুড়িগঙ্গা নদীর কি হয়েছে and কেন হয়েছে সেটা বর্ণনা করেছে। Its water is polluted and a perpetual stench fills the air around it. এই নদীর পানি পলিউটেড বা দূষিত এবং এখানে একটা পারপেচুয়াল স্টেন্স চিরন্তন দুর্গন্ধ এই নদীর চতুর্দিকের বাতাসকে পরিপূর্ণ করে দেয়। অর্থাৎ বুড়িগঙ্গার পানি পানযোগ্য তো নয়, এখানে বসবাস করা যায় না। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। কিন্তু এখন যেমনটা দেখছি অতীতে সেটা এমন ছিল না, এই বুড়িগঙ্গা নদীর এমন ছিল না। তোমরা এখানে বুড়িগঙ্গা নদীর কিছু ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখতেছো বুড়িগঙ্গা নদী, এখানে নৌকো আছে, নদীতে জল দেখতে পাচ্ছি। একসময় এই নদীর জল খুবই ক্লিয়ার ছিল, কিন্তু এখন সেটা পলিউটেড হয়ে গেছে এবং বলছে পারপেচুয়াল স্টেন্স, এর বাতাসে চতুর্দিকে একটা সবসময় দুর্গন্ধ থাকে। The report says that the river had a glorious past. এই রিপোর্টে বলা হয়েছে যে এই নদীর একটা গ্লোরিয়াস পাস্ট অর্থাৎ গৌরবোজ্জ্বল অতীত ছিল। গৌরবোজ্জ্বল অতীত বলতে খুবই একটা সুন্দর অতীত ছিল। Once it was a tributary of the mighty Ganges and flowed into the Bay of Bengal through the Dhaleshwari. অর্থাৎ এই আমাদের বুড়িগঙ্গা নদীটি এক সময় শক্তিশালী গঙ্গা নদীর একটা ট্রিবিউটারি বা উপনদী ছিল, and flowed into the Bay of Bengal through the river Dhaleshwari, এবং ধলেশ্বরী নদীর মাধ্যমে এই বুড়িগঙ্গা নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গ্রাজুয়ালি ধীরে ধীরে ইট লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গ্যাঙ্গেস অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা। ধীরে ধীরে এই নদীটি গঙ্গার সাথে তার কানেকশন বা সংযোগ হারিয়ে ফেলে এবং তারপরে সে বুড়িগঙ্গা নাম ধারণ করে। The Mughals marveled at the tide level of the Buriganga and founded their capital on its banks in 1610. অর্থাৎ মুঘলরা এই বুড়িগঙ্গা নদীর টাইড লেভেল স্রোতের মাত্রা দেখে অবাক হতো এবং এই কারণে 1610 সালে তারা এই নদীর তীরে জাহাঙ্গীরনগর, ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা শহর বা জাহাঙ্গীরনগরকে প্রতিষ্ঠা করেছিল। দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স। এই নদীটা সেই সময় পানীয় জল অর্থাৎ খাওয়ার পানি সরবরাহ করত এবং ব্যবসা বাণিজ্যর সাপোর্ট দিত বা ব্যবসা বাণিজ্য করতে সাহায্য করত। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা, which grew into a heavily populated city with a chronic shortage of space. জাহাঙ্গীরনগরকে পরে ঢাকা নামকরণ করা হয়। এই ঢাকা শহরটি যেটা পরবর্তীতে একবারে খুবই জনবহুল শহরে পরিণত হয়, যেখানে জায়গার খুবই পুরাতন একটা সংকট রয়ে গেছে। অর্থাৎ এই ঢাকা শহরে প্রচুর ফাঁকা জায়গার অভাব আছে। দ্য সিটি অর্থাৎ ঢাকা শহর, দ্য সিটি পেড ব্যাক দ্য বাউন্টি অব দ্য রিভার বাই সাকিং লাইক আউট অফ ইট। অর্থাৎ এই আমাদের ঢাকা শহরটি এই নদীর উদারতাকে পুনরায় পরিশোধ করেছে বুড়িগঙ্গার জীবন চুষে চুষে খেয়ে ফেলার মাধ্যমে। অ্যাকর্ডিং টু নিউজপেপার রিপোর্ট, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন। অর্থাৎ নিউজপেপার রিপোর্ট অনুযায়ী এই বুড়িগঙ্গা নদীটি শুধুমাত্র পলিউশন বা দূষণের কারণে মরে যাচ্ছে। হিউজ কোয়ান্টিটিজ অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ and hospitals and clinics and households and other establishments are dumped into the river every day. অর্থাৎ বিশাল পরিমাণ বিষাক্ত রাসায়নিক দ্রব্য এবং মিলস, ফ্যাক্টরিজ, হসপিটালস, ক্লিনিক্স এবং গৃহস্থালী এবং অন্যান্য স্থাপনার ময়লা প্রত্যেক দিন এই নদীতে ডাম্পড ইনটু অর্থাৎ নিক্ষেপ করা হয়। The city of Dhaka discharges about 4,500 tons of solid waste every day, and most of it
is directly released into the বুড়িগঙ্গা। অর্থাৎ এই ঢাকা শহর প্রত্যেক দিন প্রায় 4,500 টন সলিড ময়লা এই নদীতে নির্গমন করে তাদের থেকে, এবং এই অধিকাংশ ময়লা সরাসরি বুড়িগঙ্গা নদীতে রিলিজ করা হয় বা নির্গত করা হয় বা ফেলে দেওয়া হয়। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট DOE, অর্থাৎ পরিবেশ অধিদপ্তর অনুযায়ী 20,000 tons of tannery waste, including some highly toxic materials, are released into the river every day. অর্থাৎ 20,000 টন ট্যানারি ম্যাটেরিয়াল অর্থাৎ চামড়াজাত ময়লা, সেই সাথে খুবই বেশি বিষাক্ত উপাদান এই নদীতে প্রত্যেক দিন নির্গত করা হয়, ফেলে দেওয়া হয়। Experts identify 9 industrial areas in and around the capital city as the primary sources of pollution. যারা বিশেষজ্ঞ তারা ঢাকা শহরের 9টা জায়গাকে, 9টা শিল্প এলাকাকে ঢাকা শহরের ভিতরে এবং বাইরে নদী দূষণের প্রাইমারি বা প্রাথমিক উৎস হিসাবে চিহ্নিত করেছেন। জায়গাগুলো হলো টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এন্ড ঘোড়াশাল। এই জায়গাগুলো হলো টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এবং ঘোড়াশাল। তাহলে এই 9টা জায়গা থেকে ঢাকা শহরের যে বুড়িগঙ্গা নদী সেই দূষণের প্রধান উৎস বা প্রাথমিক উৎস হলো এই 9টা জায়গা। আমরা আরো কিছু প্যাসেজ পড়বো এবং ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। The river would need a monster's stomach to digest all the waste mentioned above. অর্থাৎ উপরে উল্লেখিত ময়লাগুলোকে হজম করতে এই নদীর একটি মনস্টার স্টোমাক দরকার বা দৈত্যের মতো, দানবের মতো একটি পাকস্থলী দরকার। There is a limit up to which it can put up with its cruel and thoughtless treatment. কিন্তু একটা সবকিছুরে লিমিট বা সীমাবদ্ধতা আছে, যে পর্যন্ত এই নদী তার সাথে এই চিন্তাহীন আচরণ এবং নিষ্ঠুর আচরণ সহ্য করতে পারে। তোমাদের এখানে পুট আপ উইথ এই শব্দটা খুব জরুরি। পুট আপ উইথ মানে সহ্য করা। আবার বলছি, পুট আপ উইথ মানে হলো সহ্য করা। এটা তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে ভোকাবুলারি হিসাবে প্রায় আসে। We the humans have successfully killed one of our rivers. আমরা মানুষেরা আমাদের একটা নদীকে খুব সফলভাবে হত্যা করতে পেরেছি। তো এই কথাটা একটা আইরনিক্যাল কথা, আমরা নদীকে হত্যা করে উল্টা আমাদেরকেই হত্যা করেছি, কিন্তু লেখক এখানে বলেছেন যে আমরা সফলভাবে হত্যা করেছি। There are other rivers in the country that are being subjected to similar thoughtless treatment. বাংলাদেশে আরো অনেকগুলো নদী আছে যেগুলো একই রকম চিন্তাহীন আচরণের মুখোমুখি হচ্ছে বা আচরণের অধীন হচ্ছে। সাবজেক্টেড টু মানে হলো অধীন। এই শব্দটাও কিন্তু তোমাদের দরকার, প্রিপজিশন আকারে আসবে। সাবজেক্টেড টু মানে অধীন। Unless we take care of our rivers, there may come a time when we will cry, water, water, and find it nowhere. যদি আমরা নদীর যত্ন না নেই, there may come a time, এমন একটা সময় আসতে পারে, there may come আসতে পারে, যখন আমরা ওয়াটার ওয়াটার পানি পানি করে চিৎকার করব কিন্তু কোথাও এই পানি খুঁজে পাবো না। তাহলে আমাদের এই লাস্ট কথাটাই হলো ভুল কথা। Unless we take care of our rivers, there may come a time when we will cry water water and find it nowhere. এমন একটা সময় আসবে যখন শুধু পানি পানি করে চিৎকার করব কিন্তু পানি কোথাও পাবো না, যদি আমরা নদীগুলোর যত্ন না নেই। তাহলে আমাদের মূল প্যাসেজটা শেষ হয়ে গেল। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এই এক্সারসাইজ গুলো আমাদের পড়া দরকার। এরপরে হলো লেসন 2 হাকালুকি হাওড়। তা হাকালুকি হাওড় নিয়ে আমরা এখন আর ক্লাস করব না, আমরা পরে ক্লাস করব। তো এক্সারসাইজ গুলো একটু তোমাদের জাস্ট পড়িয়ে দেই যেহেতু ক্লাসটা শেষ করলাম। কালেক্ট সাম রিপোর্টস অন দ্য ডাইং রিভার্স ইন বাংলাদেশ ফ্রম নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনস। অর্থাৎ ম্যাগাজিন এবং নিউজ পেপার থেকে বাংলাদেশের নদীগুলোর, মুমূর্ষু নদীগুলোর উপর কিছু রিপোর্ট সংগ্রহ করো। রাইট এ প্যারাগ্রাফ সামারাইজিং দ্য মেইন পয়েন্টস। আর মূল কথাগুলো নিয়ে একটা সামারি করে একটা মূল প্যারাগ্রাফ লেখো। Make a survey of the water bodies in your locality and write a report on whether they are being properly protected or not.
অর্থাৎ তোমাদের এলাকার যে জলাশয়গুলো আছে সেই জলাশয়গুলো নিয়ে একটা সার্ভে করো, পরিসংখ্যান করো এবং এই বিষয়ে একটা রিপোর্ট প্রতিবেদন তৈরি করো কিভাবে তোমার সেগুলো আসলে আদৌ প্রোটেক্টেড, সঠিকভাবে সংরক্ষিত হচ্ছে কিনা। তো এই রিপোর্ট লেখা, কিভাবে রিপোর্ট লিখতে হয় না হয় সেই বিষয়ে আমার কিছু ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে। এই ভিডিওগুলো তোমরা দেখলে আমি আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওগুলো তোমরা দেখার চেষ্টা করো। 5 exercise 5 in a group collect the data on the average rainfall of the last 3 years. গত 3 বছরের বৃষ্টিপাতের গড় বৃষ্টিপাতের একটা ডেটা তৈরি করো। রাইট এ রিপোর্ট অন এনি চেঞ্জেস ইন আওয়ার রেইনফল প্যাটার্ন। আমাদের বৃষ্টিপাতের ধরনে কোনো চেঞ্জ যদি হয়ে থাকে সেই বিষয়ে একটা প্রতিবেদন লেখো। তাহলে আমি আবার বলছি, রিপোর্ট রাইটিং নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও আছে, কিভাবে রিপোর্ট লিখতে হবে না হবে সেই রিপোর্টগুলো তোমরা দেখবা, তাহলে তোমরা উপকৃত হবা। 6. The following words can be used both as verbs and nouns. নিচের শব্দগুলো ভার্ব আকারে ব্যবহার করা যায়, নাউন আকারেও ব্যবহার করা যেতে পারে। Make sentences of your own to show the difference. পার্থক্য দেখানোর জন্য তোমরা নিজেই বাক্যগুলো তৈরি করো। তো শব্দগুলো হলো ওয়েস্ট, সাবজেক্ট, রিলিজ, মার্ভেল অ্যান্ড শেপ। অর্থাৎ ওয়েস্ট মানে ময়লা, নোংরা, আবর্জনা, সাবজেক্ট মানে হলো অধীন করা, রিলিজ মানে নির্গত করা, ফেলে দেওয়া, মার্ভেল মানে বিস্ময় বা বিস্ময় প্রকাশ করা, শেপ মানে আকার বা আকার দেওয়া। এটাই হলো আজকে আমাদের লেসন শেষ। এখানে এর পরে দেখো আমি আবার দেখাচ্ছি লেসন 2 হাকালুকি হাওড়। এটা আমরা এখন পড়বো না, আমরা এখন এইটাতে থাকবো। তাহলে এই এক্সারসাইজগুলো তোমরা বাসায় করার চেষ্টা করো। ক্লাসটা একটু বড় হয়ে গেল, কিন্তু তারপরেও আশা রাখি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আর আমার চ্যানেলের রিপোর্টগুলো তোমরা দেখবে, ওখান থেকে রিপোর্ট লেখা শিখবে। তো মূল কথা হলো বুড়িগঙ্গা নদী ইজ গোয়িং টু ডাই। বুড়িগঙ্গা নদী মুমূর্ষু হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।